এত তেলবাজের সমাজে বাস করি এবং এত অল্পতে আমরা আমাদের আত্মা বিক্রি করি। জি, আমি খুব আমারই সরকারের ওখানে গিয়ে বসার কথা, এবং যে 6 লক্ষ কোটি টাকা দিয়ে সরকার পোষা হয় সেখান থেকে আমারও থাকার। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান সম্ভব নয়, ন্যূনতম সময় লাগবে 2 বছর। কবে হবেন? আপনার তো মনে আছে নিশ্চয়ই, একটা টক শোতে আপনাকে আমি দোয়া করেছিলাম যে আপনি যেন প্রধানমন্ত্রী হন। হচ্ছেন কবে? আমি জানি আপনি কেন প্রসঙ্গটা তুলেছেন, সেটার একটা ব্যাখ্যা আমি দেই। আচ্ছা, আপনি ব্যাখ্যা দেওয়ার আগে আমরা কি দেখাতে পারবো যে প্রধানমন্ত্রী, আমরা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে একটু দেখি। জি, আমরাও প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখতে পারি। আমাদের এটুকুই যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আমরাও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে চাই। আমি প্রশ্ন করছি আপনাকে, প্রধানমন্ত্রী কবে হচ্ছেন? স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন করবেন? দেখুন, পৃথিবীর যেই দেশেই আপনি রাজনীতির সঙ্গে যুক্ত হন না কেন, আপনার লক্ষ্য থাকবে আপনি একদম টপে প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের দায়িত্বে যাবেন। বাংলাদেশ খুব বিরল দেশগুলোর একটা, যেখানে বিশেষ পরিবারে জন্ম না নিলে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা যায়। দেশে দুর্ভাগ্যজনকভাবে আমরা যারা রাজনীতিতে জড়িয়ে যাই, আমাদের স্বপ্ন খুব বেশি হলে মন্ত্রিত্ব পর্যন্ত, কিন্তু মন্ত্রিত্বের ব্যাপারে কারো কারো রিজার্ভেশন থাকতেই পারে। সবাই যে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়ানোর মানসিকতা থাকবে তেমন তো নাও হতে পারে, তাই না? কিংবা ধরুন প্রধানমন্ত্রী যখন তার আসনে বসবেন সংসদে, হাঁটু গেড়ে পায়ের সামনে বসে ফিস ফিস করে প্রধানমন্ত্রীর নেক নজর পাওয়ার জন্য কাকুতি মিনতি করবে এই মন্ত্রীরা, এরকম মন্ত্রী হওয়ার ইচ্ছা কারো কারো নাও থাকতে পারে, তাই না? সো আমি তাদের জন্য বলেছিলাম যে এই অভ্যুত্থান আমাদের অনেক কিছু শিখিয়েছে। তার মধ্যে একটা হলো যে আপনি যেই অবস্থা থেকে আসেন না কেন, যেই পরিস্থিতি থেকেই আপনি আসেন না কেন, আপনার যদি মেধা থাকে, যোগ্যতা থাকে, দক্ষতা থাকে, জনপ্রিয়তা থাকে, মানুষ আপনাকে ভালোবাসে, আপনার যদি সেই রাজনৈতিক প্রজ্ঞা থাকে, তাহলে সর্বোচ্চ স্বপ্ন দেখতে বাধা কেন? ধরুন আজকে এই যে আমরা প্রশ্নটি করছি এবং এটা নিয়ে আলোচনা করছি, এটাই ইন্ডিকেট করে যে এই দেশটার মধ্যে এটা খুব স্বাভাবিক বিষয় নয়। কেন নয়? বিকজ আমরা ধরেই নিয়েছি, এবং এটা আমাদের মজ্জাগত। দেখুন, সেই মোগল আমলের মতো রাজার ছেলে রাজা হবে, রাজার পরিবারের বাইরে আসলে কেউ শাসক মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারবে না। সেই জায়গাটা থেকেই তো এই প্রশ্নটা, তাই না? না হলে একজন রাজনৈতিক কর্মী, সে যেই দলেরই কর্মী হোক, তার তো সর্বোচ্চ স্বপ্ন থাকারই কথা, এবং সে হতেও পারে। সেটা আপনি যদি ওয়েস্টার্ন ডেমোক্রেসির দিকে তাকান, এটা কি অমুকের ছেলেই প্রধানমন্ত্রী হবেন এরকম উদ্ভট গণতান্ত্রিক দেশ তো আসলে পৃথিবীতে নাই। আপনি কি স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী হওয়ার? আমি মনে করি স্বপ্ন দেখার অধিকার প্রত্যেকের আছে। আপনার সেই যোগ্যতাও আছে? সেটা মানুষ বিচার করবে। কার যোগ্যতা আছে কার না, এটা তো মানুষ বিচার করবে। স্বপ্ন দেখতে তো বাধা নেই। আমি মনে করি কারোরই বাধা নেই। এবং যারা রাজনীতি করে, আচ্ছা, যারা রাজনীতি করে তাদের কাছে, আমার কাছে মনে হয় যে তাদের হাতে অপশন খুব বেশি নাই। এক হচ্ছে আপনি স্টিয়ারিং এ গিয়ে আপনি যেরকম বাংলাদেশ তৈরি করতে চান, স্বপ্ন দেখেন, সেটা বাস্তবায়নের জন্য কাজ করা। আর আরেকটা হচ্ছে পাবলিক ইন্টেলেকচুয়াল হয়ে কি হওয়া উচিত কি হওয়া উচিত না সেটা নিয়ে আলাপ দেয়া, বয়ান তৈরি করা। সো আমার কাছে মনে হয় রাজনৈতিক কর্মী, প্রতিটা কর্মীরই এই স্বপ্ন থাকা উচিত যে আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করবো। তো আপাতত তো এই মেয়াদে আপনি প্রধানমন্ত্রী হতে পারছেন না, কিন্তু রাষ্ট্রপতি পদে তো দাঁড়াতে পারতেন, সেটা কেন দাঁড়াতেন না? দেখুন, আমরা 70 অনুচ্ছেদ নিয়ে যাই বলি না কেন, আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয় বলে দিয়েছেন দলের বাইরে ভোট দিলে কিন্তু খবর আছে। সো এই রাষ্ট্রপতি নির্বাচনটাও তো একটা অনর্থক কালক্ষেপণের বাইরে কিছু নয়। হ্যাঁ, কারণ যিনি বিরোধী দল থেকে দাঁড়াচ্ছেন তিনিও জানেন যে তার হাতে আসলে 77টার বেশি ভোট নাই, আর মহিলা কতগুলো ভোট ধরলে 80-82টা ভোট হয়তো তিনি পাবেন। আর যিনি সরকার দলের তরফ থেকে দাঁড়াচ্ছেন তিনি জানেন যে বাকি 230টা ভোট তার। সো তাহলে তো আসলে এখানে নির্বাচন হওয়াটারই বা কি আছে, আর ভোটাভুটিরই বা কি আছে? আপনি ওই একই অনুষ্ঠানে বেশ কিছু কথা বলেছেন যে 5ই আগস্টের আগে টপ লেভেল থেকে ফোন আসতো। আমরা ভিডিওটা কি আর দেখার দরকার আছে? মনে হয় না। একটু দেখি, টপ লেভেল থেকে ফোন আসতো, একটু আমরা সংক্ষেপে দেখি। একটা মিটিং এ লোক জমায়েত করতে গেলে একেবারে টপ মহল থেকে ফোন আসতো, রুমিন আপনি একটু মিটিংটাতে যান। যাক, আমাদের আর দেখতে হবে না, এটি যথেষ্ট। টপ লেভেল থেকে আপনার কাছে ফোন আসতো, তখন তো আপনি বিএনপি করতেন, তখন তো আর স্বতন্ত্র ছিলেন না। বলবো আরো কথা আছে আপনার ব্যাপারে। এই টপ লেভেল বোঝাতে কি বোঝেন? আপনাকে কি করতে বলতো? মিটিং অ্যাটেন্ড করার জন্য। ধরেন আমাকে গাইবান্ধায় পাঠানো হচ্ছে, আমাকে কিশোরগঞ্জে পাঠানো হচ্ছে, আমাকে কুমিল্লায় পাঠানো হচ্ছে। কারণ কি, তখন বিএনপির নেতা কর্মীরা থাকে ডোবার নিচে, ওরা তো উপরে ভাসে না, ভাসলেই পুলিশ ধরবে। সো আমি গেলে কিছুটা ক্রাউড ইজি হয় অ্যারেঞ্জ করা। আচ্ছা ঠিক আছে, আপাকে আমরা টিভিতে দেখি, সো ওই ক্রাউডটা তৈরি হয়, যেটা আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা না হলে তো আসলে রাজনীতি করে লাভ নাই। সো ভালোবাসাটা থাকে, মানুষের ছিল ভালোবাসা। সো সেই ক্রাউডটা যাতে থাকে, সেই কারণে মহাসচিব বেশ কয়েকবার ফোন করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার রিকোয়েস্ট করেছেন। সো এটা আমি মনে করি এটা কোনো অন্যায় না, এবং এটা হওয়াই উচিত। একটা কেউ যদি দলে থেকে মনে করে যে সে মিটিংটাতে গেলে ভালো হবে মিটিংটা, ওয়াই নট, অফকোর্স। আপনি বলছিলেন যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকান, লন্ডনের নাম্বার, সেটা কি?
সেটা হচ্ছে আমাদের বড় বড় নেতাদের ফোন নাম্বার। এটা তো আমি ক্লিয়ার করেই বলেছি, আমি তো আসলে আনক্লিয়ার কথা বলি না, আমি তো অস্বচ্ছ কথা বলি না। আমি বলেছি যে বড় বড় নেতাদের দেশি নাম্বার তো ছিল না ভাই। জি। কেউ আমেরিকার, কেউ সিঙ্গাপুর, কেউ ব্যাংককের নাম্বার ব্যবহার করতেন। এবং কেন করতেন? যাতে এক হচ্ছে তাদের সাধারণ কর্মীরা তাদের বিপদে ট্রেস করতে না পারে, কথায় কথায় নেতাদের কাছে আশ্রয় চাইতে না পারে, কর্মীদের সাথে তাদের সকল সমস্যার মধ্যে নেতারা জড়াইতে চাইতেন না, এক। আর দুই হচ্ছে সরকার যাতে তাদেরকে সহজে ট্রেস করতে না পারে, এই তো কারণ। তো আপনি তো এখন বিএনপিতে নাই, তো বিএনপিতে ফিরে যাবেন না আওয়ামী লীগের নাকি গুপ্ত? আপনি আপনি নাকি আওয়ামী লীগের জন্য বয়ান তৈরি করেন, আপনি আওয়ামী লীগের পক্ষে কাজ করেন, আওয়ামী লীগের গুপ্ত। তো আপনি কি আওয়ামী লীগের গুপ্ত না জামায়াতের গুপ্ত? গুপ্ত এমন একটা বিষয় যে যেটা আমার ক্যারেক্টারিস্টিক্স এর সাথে যাই না। আমি অতি প্রকাশ্য বলেই আমার সাথে হয়তো অনেক সময় অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হয়ে যায়। আমার আগের সংগঠনের সাথে যেটা হয়েছে, ধরুন তারা চাঁদাবাজি করছে, তার চাঁদাবাজি ইলেকশনের আগে, ওইটা নিয়ে আমি কথা বলেছি, দলের সাথে আমার দূরত্ব তৈরি হয়েছে। আমি নানান অপকর্ম যেগুলো হচ্ছিল দলে, সেগুলো নিয়ে সোচ্চার হয়েছি। অফকোর্স 5ই অগস্টের পর এগুলো সারফেসড হয়েছে, তখন আমার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। আমি এত কথা না বললে আমার এই দূরত্ব তো হতো না। সো আমার কাছে মনে হয় গুপ্ত থাকার জন্য যে প্রতিভা দরকার সেটা আমার নাই। তো এত কথা বলার দরকার কি আপনার? এইটা বরং ভালো কথা। এত কথা বলার আসলে দরকার কি? আমার ধারণা বিষয়টা আমার জিনের মধ্যেই আছে। আমার বাবাও চুপ থাকতে পারতেন না। উনি চুপ থাকলে হয়তো 144 ধারা ভাঙাও হতো না, বাংলা ভাষা রাষ্ট্রভাষাও হতো না, এবং তখন দমন করতে পারলে 69-এর গণ অভ্যুত্থান কিংবা 71-এর মুক্তিযুদ্ধ সেই পটভূমিটাও তৈরি হইতো না। তো এই যে চুপ করতে না পারা তো আমাদের হেরিডিটারি, এটা আমাদের ব্লাডে। কিন্তু আমি যদি বলি যে আপনি যদি বিএনপি থেকে বহিষ্কৃত না হতেন, বিএনপি থেকে মনোনয়ন পেতেন, আপনি যদি বিএনপি থেকে সংসদ সদস্য হতেন, অবভিয়াসলি আমি মনে করি হতেন, আপনি হয়তো বা মন্ত্রী প্রতিমন্ত্রীও হয়ে যেতেন বিএনপি, আপনি কি এই কথাগুলো বিএনপির বিরুদ্ধে তখন বলতেন? এই সরকারের বিরুদ্ধে আপনি কি কি বলেন আমরা সেটা পরে দেখবো। আপনি কি বলতেন একদম আপনি বুকে হাত দিয়ে বলেন? হ্যাঁ, বুকে হাত দিয়ে শোনেন, বুকে হাত দিয়ে মানুষ মিথ্যা বলে, আমি ওই লাইনেই যাবো না। আমি আইনজীবী, আমি যুক্তি দেখাই আপনাকে। নমিনেশন পাওয়া না পাওয়ার তো একটা বিষয় আছে দলে, আছে তো। এবং যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, সুতরাং এবার বিএনপি ক্ষমতায় আসছে, এটা শতভাগ মোটামুটি স্বীকৃত। হ্যাঁ বলেন কি? নাকি আপনি একমত না? না, একমত না হলে আমি আলাদা যাবো না। না, আমি তো আপনার সাথে একমত বা দ্বিমত কোনটাই না, আমি তো আপনার কথা শুনতে চাই এবং দর্শকও তাই আপনি শুনছে। যখন আমাকে প্রশ্ন করছেন, তাহলে তো আমার যদি এই স্টেপগুলোর সাথে আপনি একমত না হন, তাহলে তো আমি আমার কনক্লুশনে যেতে ধরে পারবো নেন না। আপনারটা আমি একমত হলাম, তারপরে বলেন। তারপরে এক হচ্ছে নমিনেশন পাওয়া না পাওয়ার একটা ব্যাপার আছে, দুই হচ্ছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, এটা মোটামুটি স্বীকৃত, জি। তিন হচ্ছে আপনি আপনার প্রশ্নে বললেন যে মন্ত্রী ফন্ত্রীও হয়ে যেতে পারতাম, তা তো হতেই। আপনি বললেন। আচ্ছা, আপনি এই 3 নম্বরটা আমি জানি না, এই প্রথম দুটো তো সর্বজন স্বীকৃত। তাহলে আমি চাঁদাবাজি নিয়ে তো ভোকাল হইলাম কেন? আমি কি জানি না যে এটা আমার নমিনেশনে এফেক্ট করবে? আমাকে কি প্রশ্ন করা হয় নাই যে আপনি যেভাবে বলছেন? তখন আমি এই আপনার আজকে যেরকম ওপেন শো সবাই দেখছে, সেই দিনও খুব সম্ভবত বাংলা ভিশনে আমি বলেছিলাম ধান নেন শীষ না দিলে হাসে করব। আমি জানি খুব বেশি হলে কি হবে, নমিনেশন দিবে না, এই তো। না, সেটা কি আপনার নমিনেশন অনিশ্চিত হওয়ার পরে কি আপনি ভোকাল হয়েছেন? না 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 না, আপনি এখন ভোকাল হয়েছেন, আগে কি ছিলেন? ভাই রে, তাহলে তো আপনার সাথে এই আলাপ তো হয় না। কারণ আগে কি ছিল? না, কারণ আপনি যদি আমার ওই ডকুমেন্টস গুলো আপনার কাছে না থাকে, যেগুলো পিনাকি ফিনাকির মতো লোক হাজারবার ব্যবহার করছে, সেগুলো যদি আপনার কাছে না থাকে, তাহলে তো আপনার সাথে এই আর্গুমেন্টটা আপনি বুঝবেন না। না, বুঝবো, বল। বললাম তো, এটা তো আমি আজকে না, এটা তো সেই 2024 সালের ডিসেম্বর থেকে আমি শুরু করছি বলা, যখন থেকে এগুলো এভাবে সারফেস হয়েছে। তো 2024 ডিসেম্বরে তো আমার জানার কথা না ইলেকশন কবে। 2024 সালে তো অন্তত এইটুকু জানতাম যে একটা নমিনেশনের ব্যাপার থাকবে সামনে, কারণ আওয়ামী লীগ নাই মাঠে, এইটুকু তো জানতাম। না, আপনি কি লাইফ সাপোর্ট করে? আপনি বলছেন যে আপনি এক একজনের জন্য লাইফ সাপোর্ট বা অক্সিজেন। আমি একটু বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আপনি যে বয়ান ক্রিয়েট করেন, আমি সেগুলো একটু, আমার কথাগুলো আমার মুখস্থ, আমি আপনাকে বলতে পারি, দেখানোর দরকার নেই। আমাকে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করছিল যে আপনি গুপ্ত আওয়ামী লীগ কিনা, কিংবা আপনি আওয়ামী লীগকে ফিরায় আনতেছেন কিনা, কিংবা অনেকে বলে আপনার বয়ানের কারণে আওয়ামী লীগ ফিরবে। তখন আমি তার প্রশ্নের জবাবে বলছিলাম যে আমি তো তাহলে লাইফ সেভিং মেশিনের মতো, যখন বিএনপি আইসিইউতে যায় আমি তাকে বাঁচাই, যখন আওয়ামী লীগ আইসিইউতে যায় আমি তাকে বাঁচাই। ব্যাপারটা আসলে আওয়ামী লীগ বা বিএনপি না, আমি আমার সাদা চোখে যা দেখি আমি সেটাই বলি। এখন মুশকিল হচ্ছে আমরা এত ধান্দাবাজির সমাজে বাস করি, এত মিথ্যার সমাজে বাস করি, এত ফেক সমাজে বাস করি, এত তেলবাজের সমাজে বাস করি, এবং এত অল্পতে আমরা আমাদের আত্মা বিক্রি করি। জি, আমি খুব বুঝে শুনে খুব শক্ত একটা শব্দ বলেছি, আমরা আত্মা বিক্রি করি খুব সস্তায়। সেই কারণে আমাদের ভূমিকা বা আমার মতো মানুষের ভূমিকা আপনাদেরকে সবসময় এক ধরনের ডিলেমার মধ্যে ফেলে। সেটা ফেলতে গিয়ে আপনারা কখনো বলেন আমি গুপ্ত, কখনো বলেন আমি সুপ্ত, কখনো বলেন আমি এই দল, আমি ওই ভাই, আমি কোনো দলের না। আমি বাংলাদেশের মানুষ যা বলে, অসংখ্য মানুষ, কোটি কোটি মানুষ যা বলে,
সেই কথাগুলো আমি এখানে বলি। পার্থক্য হচ্ছে ওনাদের আওয়াজটা আপনাদের পর্যন্ত যায় না, আর ওনাদের আওয়াজটা ওখান থেকে এনে আমি এখানে বলি। বিএনপির সময় আমি তাই বলছি, আওয়ামী লীগের সময় আমি তাই বলতাম, ইন্টারিমের সময় আমি তাই বলেছি। কেউ কেউ বলছেন যে আপনার রাজনৈতিক একটি পরিবর্তন হতেও পারে, এখনো তো স্বতন্ত্র, সেটি কখনো আওয়ামী লীগের দিকে হতে পারে। আমি আবারও প্রশ্ন করি, গুপ্ত জামাত কেন হলেন না? মানে যদি গুপ্ত হনই তো সেটা কেন না? আমি তো গুপ্ত বলে স্বীকারই করছি না, এখন জামাতটা কেন আওয়ামী লীগ না কেন প্রশ্নই তো অবান্তর। না, আপনাকে এটা বলার কারণ আছে। যেমন ধরেন আপনি মনে করেন আপনার সিক্স সেন্স বলে যে শেখ হাসিনা দেশে ফিরে আসবে। আমি একটু দেখি তো সেটা আছে এখানে। এই সরকার 5 মাস সময় পাবে কিনা এটা নিয়ে তো ভয় লাগছে এখন, কারণ 3 মাস যেতে না যেতেই যেই সরকারের প্রধানকে ভুয়া ভুয়া শুনে গাড়িতে গিয়ে লুকাতে হয়, সেই সরকার আর কয় মাস চলতে পারবে এই দেশে? এটা তো একটা প্রশ্ন। আচ্ছা, এটা দেখালো যে এখানেই বলছিলেন সরকার 5 মাস থেকে কিনা সন্দেহ, অলরেডি সরকারের 6 মাস। এটা নিয়ে আমরা কথা বলবো। আরেকটা ভিডিও ছিল, কি দেখানো যাবে? হ্যাঁ, যে আপনার, জি দেখি। ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে এবং আমি তো শুনতে পাচ্ছি। ওনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের তখন আওয়ামী লীগ ছিল একমাত্র রাজনৈতিক দল। তো সকল কিছুর বিবেচনায় ওনার বয়সও হয়েছে। বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন, ওনার দলের অবস্থা কি দাঁড়াবে বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে, এই সকল কিছু বিবেচনা আমার কমন সেন্স বলে উনি ফিরে আসবে। জি, আপনি শুনছেন, আমি একটু বলবো। আপনি আমার বলছেন মনে যে আছে ওনার আপনি রাজনৈতিক দলের দীর্ঘ ইতিহাস আছে, সংগ্রাম আছে, ওনার বয়স হয়েছে, উনি না আসলে দলটি আর দাঁড়াতে পারবে না। আপনার কমন সেন্স বলে উনি ফিরে আসবেন। আমি এর সাথে যুক্ত করি, এই কমন সেন্স বলে কমন সেন্স ইজ মোস্ট আনকমন, আপনি জানেন, মানে কমন সেন্স ইজ মোস্ট আনকমন। সুতরাং আমি মনে করি এটা ওয়াইজ সেন্স। সেইটার কারণটা কি, মানে কিভাবে কেন মনে করেন? আরেকটা জিনিস বলি, এই আপনার 5 তারিখে যে উনি ওখানে প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হলেন, তারপর থেকে একটা টানা পড়েনও হচ্ছে। এখনই কি মনে করেন আপনার কমন সেন্স কি তাই বলে? দেখুন, আমি এটুকু বুঝি যে কয়েকটি কারণে ওনার ফেরাটা ওনার জন্য অবশ্যম্ভাবী। এর প্রথম কারণ, আমি মোটামুটি 3টা কারণ বলি সবসময়। এক হচ্ছে যে এই দেশের পেছনে ওনার পারিবারিক হিস্ট্রি আছে, ওনার দলের হিস্ট্রি আছে, এবং সবচেয়ে বড় কথা ওনার পুরো পরিবারকে এক রাতে শেষ করে দেওয়া হয়েছে, এবং সেটা রাজনীতির কারণেই। আজকে যদি উনি ফিরে না আসেন, ওনার দলের কোনো অস্তিত্ব থাকবে না, ওনার ফ্যামিলির যে ত্যাগ সেটাও প্রায় মুছে যাবে। 2 হচ্ছে ওনার বয়স 80-র কাছাকাছি। ওনার স্বাভাবিক মৃত্যু যে কোনো দিন হতে পারে। দেশের বাইরে যদি ওনার মৃত্যু হয়, তাহলে যেটা হবে, দ্যাট উইল বি দ্য লাস্ট নেইল ইন দ্য কফিন। এরপর আর কিছু থাকবে না, এবং ওনার শেষ যে চিত্রটা অঙ্কিত থাকবে সবার মধ্যে, সেটা হচ্ছে যে ওনার একটা স্বৈর শাসকের ভাবমূর্তি, যিনি পালিয়ে গিয়েছিলেন তার নেতাকর্মীদেরকে ফেলে দিয়ে। আচ্ছা, এটা একেবারেই, মানে আপনি ভাই শুনেন, এখন ক্যামেরার সামনে তো অনেকে আপনারা অনেক কথা বলেন না, কিন্তু ক্যামেরার উল্টা পাশেই কিন্তু এই কথাগুলো আপনারাও সবাই স্বীকার করবেন, সবাই। আপনি আমি বলে না, এটা সবাই, আমি যতজনের সাথে আলোচনা করেছি সবাই বলছে অ্যাবসলিউটলি তাই। সো এটা যে কেবল আমার সেন্স বলছে তা না। আমি যখন নন পলিটিক্যাল পার্সনের সঙ্গে আলাপ করি, আমার কলিগরা আছেন, আমার ফ্রেন্ডসরা আছে, তারা ম্যাক্সিমামই নন পলিটিক্যাল। প্রতিদিন সকালে আমি কোর্টে যাই, আমার পাশে অনেক লয়াররা বসেন, সামনে পেছনে অনেক লয়াররা বসেন, দেশ নিয়ে আলোচনা হয়, আলাপ হয়। আমি, ওনারা যখন প্রশ্ন করেন, আমি যখন প্রশ্ন করি, ওনারা সবাই বলেন যে হ্যাঁ, মানে আমাদের কমন সেন্স তো তাই বলে। জি, তো এই সংক্রান্ত একটাই প্রশ্ন। ওনার তো বাংলাদেশের আদালত, ট্রাইব্যুনালে মৃত্যুর আদেশ হয়েছে, ফাঁসির দণ্ড হয়েছে। তো একজন লোক যদি জানে যে দেশে আসলে ওনার ফাঁসি কার্যকর হবে, তো দেশে আসলে তো ফাঁসি কার্যকর হবে, উনি কেন আসবেন? দেখুন, ইটস এ কমপ্লিকেটেড পলিটিক্যাল সিচুয়েশন। ফাঁসি কার্যকর হবে আপনি, মানে এভাবে আমরা আসলে বলতে পারি না, কারণ প্রেসিডেন্টস আছে, এবং আমি দেখলাম সরকার তরফের আইনজীবীও বোধহয় একই কথা বলেছেন যে ওনাকে ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ জাস্টিস তাকে ট্রায়াল ফেস করতে দেয়া হবে। তো এই যে গ্রেটার ইন্টারেস্ট অফ জাস্টিস, সেটার একটা ভূমিকা আছে, 1, আন্তর্জাতিক একটা ভূমিকা আছে, 2, 3 হচ্ছে আওয়ামী লীগ বড় দল, সুতরাং তাদের দলেরও একটা চাপ থাকবে। সো মানে এটা তো আর আসলে কুদ্দুস বা রহিম না যে আপনি ধরলেন আর ফাঁসি দিলেন। হ্যাঁ, কারণ আমি আমার আইন অঙ্গনের 25 বছরের অভিজ্ঞতা আমি দেখেছি যে বাংলাদেশের মতন দেশে কুদ্দুস আর রহিমের বিচার যেভাবে হয়, আপনার বিচার সেভাবে হবে না, হয় না। হ্যাঁ, সো সুতরাং এখানে আপনি যদি তাকে XYZ হিসেবে ধরে নিয়ে কথা বলেন, তাহলে সেটা একরকম, কিন্তু প্রচেষ্টা তো এরকম না। আর ট্রাইব্যুনালের নিজেরই প্রেসিডেন্ট আছে, জামাতের একজন নেতা সম্ভবত 5 আগস্টের পরে ওনার কিন্তু ফাঁসি হয়ে গেছিল, পরে আবার তিনি অ্যাপিলের সুযোগ পাচ্ছেন এবং খালাস এখন পার্লামেন্টে উনি আসেন। সো এই প্রেসিডেন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো একটা প্রেসিডেন্ট নজির যখন ক্রিয়েট হয়ে যায়, অটোমেটিক্যালি পরের মামলাগুলো সেই কোর্স অফ অ্যাকশনই ফলো করে। আমরা আবার সরকারে আসবো। এই তো ফ্যাক্ট চেক নিয়ে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের অতিথি রুমিন ফারহানা এমপি, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি তো জানেন যে 17 ফেব্রুয়ারি এই বছরেরই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেয়, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন 6 মাস, এবং তারা একটি 180 দিনেরও পরিকল্পনা দিয়েছিলেন। আমি একটু সংক্ষেপে আপনাকে সেই 180 দিনের যে তাদের অগ্রাধিকার খাতগুলো বলতে চাই। সেটি ছিল
দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি, সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড, খাল খনন ও কৃষি, স্বাস্থ্য ও কর্মসংস্থান। মোটা দাগে আমি তো আবার হয়তো রিপিট করতে চাই না। একটু বলবেন। যে দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি, সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগের মধ্যে রয়েছে ফ্যামিলি ও কৃষক কার্ড,